করে কে মিউজিক তবে আছি তো ফ্রেমে আচ্ছা আমাকে ছেড়ে দেবো আমার কাজ আছে আমরা ন্যাশনাল বিষয় সব তোমার লাইন অফ করে দাও করে বসে থাকা কোনো বিষণ্ণ কিশোরীর চুল মেঘেরা বোধ হয় এমনই না সকাল থেকে নিয়েছে বৃষ্টি বৃষ্টির ঝমঝম শব্দটা কেমন যেন চোখের ভিতর গেল তাই না শুভ্র ঠিক তাই অন্যরকম এক শান্তির পরশ পাই আমার তো মনে হয় দুহাত বাড়িয়ে যদি বৃষ্টির জলে ভেজা যেত মনের সব গ্লানি ক্লান্তি নিমেষেই দূরে চলে যেত দূর থেকে খুব সুন্দর একটা সুর ভেসে আসছে শুনতে পাচ্ছ তুমি কই না তো কান পেতে শোনো মাঝে শান্তির বাড়ি
সারাদিন তোমার সাথে বৃষ্টি দেখব, বৃষ্টির বিলাসে ভেসে যাব অপার্থিব মায়া। যেতে চাইলে কি যেতে পারতে নাকি? দেখছো না আকাশ কল করে বৃষ্টি নামছে। আচ্ছা, তুমিও তাহলে চাচ্ছ না যে আমি আজ বাইরে যাই, সারাদিন এই বারান্দাতেই থাকি? ঠিক আছে, বৃষ্টিকে ভালো না বাসলে যে পাপ হবে। তবে যেও না আজ ঘরের বাহিরে। নীরব ঘনে আষাঢ় গগনে তীর ঠাঁই আর নাহিরে। ও আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালী মাখা মেঘে ও পারে আধার ঘুমিয়াছে, দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনু গোহালে। এখনই আধার ভবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়াইয়া তো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি গোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো, ওই পার যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে? খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাকিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে চলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনি গো, তোরা যাসনি ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথে হয়েছে পিছল। ওই বেনুবন দুলে ঘর ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। বৃষ্টির শব্দটা শুনলে মনে হয় কেউ যেন লুকু পায়ে হাঁটছে। তার শুধু মনে পড়ে নীরা তোমার সাথে আমার সেই প্রথম পরিচয়ের কথা? বিবিএডিসি রিহার্সাল রুম, তুমি ভুলে দুপুর ফেলে গিয়েছিলে কফি কর্নারটায়, মনে পড়ে? খুব মনে আছে। আর তুমি এক ছুটি দিয়ে নিয়ে এসেছিলে সেটা, এখনো চোখে ভাসে। আচ্ছা, তুমি কি নাচ একেবারেই ছেড়ে দিয়েছ? কতদিন তোমার নাচ দেখি না। জানি না, তবে জানো এখন আমার আগের মতো খুব নাচতে ইচ্ছে করছে।
জাগিয়া কে ডাকি দেবো তার, জাগিয়া কে ডাকি দেবো তার, জাগিয়া কে ডাকি দেবো তার, প্রিয়তম 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 মোর গুহরে নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবন, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবন, রম ঝম 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 রম ঝম মোর গুহরে জানো, মাঝে মাঝে ব্যস্ততার মধ্যে বণিক থাকতে থাকতে মনটা কেমন যেন হাঁপিয়ে ওঠে। বুঝেছি, চলো না কোথাও বেরিয়ে আসি, এ শহর থেকে অনেক দূরে। কোথায় নিয়ে যাবে আমাকে? তোমাকে তোমাকে নিয়ে যাব জল আর ঢেউয়ের রাজত্বে, যেখানে পালতোরা নৌকো নিয়ে মাঝি গায়ে মন উদাস করা সুর। যাবে তুমি? পুবালি বাতাসে আশা আশা ভাষা
আমাদের ছোট্ট একটা বাড়ি, সেই বাড়ির বারান্দায় দুজন মুখোমুখি বসে। তারপর এমন এক বৃষ্টির দিনে হাতে দোকান চা, দূর থেকে ভেসে আসা বাদলগুলির প্রথম কদম ফুলে গ্রামে আলমোনা দুজন খুলে বসেছে মনের দুয়ার। বাহ, দারুণ তো। এমনই বর্ষার মুখর দিনে তোমাকেই বলে দেব হৃদয়ের যত না বলা কথা। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তপসা। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নামি আর। সমাজ সংসার কিছু সব নিচে গলিতে দেখে বেরোয় নিজটা, চোখে ছেড়ে দাও নিজটা, সে কথা আঁকি মিশিয়ে যাবে ব্যাগের বাইরে সে কথা তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব, শ্রাবণ পরিশ্রমে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাবা। আছে তো তারপরে কত মাস, পৃথিবীর কত কথা কত ভাস, আসলে কত কতটা দুঃখ, তাহলে কি বাজাতে আসে যারা, সে কথা কোনখানে পাবে না। ব্যাকুল বেগে আছে মহেবায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশাল। জানো লীলা, আমার কাছে মনে হয় বৃষ্টি ঠিক জীবনের মতো, এক এক সময় তার এক এক রূপ। কেমন সেটা? এই যে ধরো, কখনো মন উদাস করা বৃষ্টি, কখনো বা এক পশলা চপলা কিশোরীর মতো উচ্ছল বৃষ্টি। এই বৃষ্টি বিরহের, এই বৃষ্টি ভালোবাসার। আর আজকের বৃষ্টি? আজকের বৃষ্টি তো ভালোবাসার বৃষ্টি। এসো তবে বৃষ্টি নামান। সৃষ্টি
আচ্ছা, যদি আমি তোমার আকাশ থেকে শ্রাবণের মেঘের মতো হারিয়ে যাই কোনোদিন? উহ, কি বিষণ্ণ মন খারাপ করার কথা, বাজে কথা বলো না তো। ধরো সত্যি যদি আমি হারিয়ে যাই, তবে তোমার চোখকে আমি খুঁজে বেড়াবে। আমি আমি তখন মেঘ হয়ে দেশ হতে দেশান্তরে তোমাকে খুঁজে বেড়াবো অচেনা পাতার মতো, কারণ তুমি আমার অবহেলার রোধে ভালো লাগার একমাত্র কারণ। তুমি আমার অস্তিত্বের ডাক, আমার হারিয়ে যাওয়া বারণ। ও বর্ষা ধরাই যদি তোর দু চোখে আমিও আকাশ হয়ে চিনব তোকে। মেঘেদের গানকে ফিরে গেলে তুই অচেনা পাতার মতো খুঁজব তোকে। कैसे याद आयो पथारे हार देशे ওরে প্রিয়া এখনো জানে নাকি কেন তাই এত চেয়েছি চেয়েছি, কেন তারে এত চেয়েছি। বসে আছে অভিমানী ভোর, এখনো আগের মতো স্পর্শ কালো। ঘুম ভেঙে বসে আছে অভিমানী ভোর, এখনো আগের মতো স্পর্শ কালো। সেজে আছে পথে পথে ছড়ানো আলো, মনো পাখি হলো মরিয়া। ওরে প্রিয়া এখনো জানে নাকি কেন তারে এত চেয়েছি চেয়েছি, কেন তারে এত চেয়েছি।
হয়েছে? হ্যাঁ, আরে শোনোই না, দারুণ এক খুশির খবর আছে। আরে সামনের সপ্তাহে আমার বোনের শ্বশুরের ভাইয়ের একমাত্র মেয়ের 2 নম্বর দেবরের বিয়ে। চলো না ঘোড়াঘাট থেকে ঘুরে আসি, বাড়িতেও যাওয়া হবে, আবার বিয়েটাও খাওয়া হবে। কি এই বৃষ্টিতে ঘোড়া খাট? তুমি তো পাগল হয়েছো? এই তো সেদিন একটা টক শোতে দেখলাম ঘোড়া খাটের সে কি করুণ অবস্থান, এক হাঁটু কাদা পেরিয়ে চলতে হচ্ছে সবাইকে। দাঁড়াও, ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবে ভিডিওটা। স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষা ও জনদুর্ভোগ। চলছে বর্ষা নিয়ে নানা আলোচনা। কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন ঘোড়াঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল চৌকিদার ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেদ। শুরুতেই বর্ষা ইউনিয়নের উন্নয়ন নিয়ে প্রশ্ন রাখবো সাবেক চেয়ারম্যান আব্দুল খালেদ। আপা ধন্যবাদ আপনারে। আমি একটা সঠিক লোকটারে কেমনে কেমনে চুজ করে ফেলাইছেন ঘোষণা করে বললেন। উন্নয়নের হিন্দি কি বুঝে? হিন্দি কি উন্নয়ন করছি? উন্নয়ন যা বলে তো আই করছে। এমনি জন্মের আগে তো এই আর উন্নয়ন আই করছে। Excuse me. Yeah. আব্বা, কৃষ্ণে তোমার সাথে আব্বা আমি পরে উন্নয়ন শুনে দিয়েছি না একটা তাল সাজুরে হয়েছে আমার পরবর্তী চৌকিদার বর্ষায় রাস্তাঘাট জনদুর্ভোগের প্রধান কারণ। আপনাদের ইউনিয়নের রাস্তাঘাটের অভিযোগ নিয়ে সরাসরি আমার সাথে যুক্ত আছেন আপনাদের এই ইউনিয়নের একজন কলেজ শিক্ষার্থী গোলমান। গোলমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? গোলমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আপনাদের রাস্তাঘাটের সমস্যা নিয়ে সংক্ষেপে যদি কিছু বলতেন। আপা, রাস্তার অবস্থা এতই খারাপ যে আমি পরীক্ষার হলে পৌঁছেছি 5 মিনিট পরে। মার্জিন করতে পারি না। তো মার্জিন দিতে না পারলে কি সমস্যা হবে? কি যে বল না বা, আমার হেডমাস্টার ম্যাডামটা তো সুইটটা দিতেছে, আর এই যে আমার রাস্তাঘাটে কোনোই কাম করে না। ধন্যবাদ গোলবানু আপনাকে। যেমনটি বলছিলেন ধন্যবাদ আপা, ধন্যবাদ। যেমনটি বলছিলেন গোলবানু যে আপনাদের রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ যে তার মার্জিন না টানার কারণে মেডেল মিস হয়ে যেতে পারে। প্রশ্ন রাখবো বর্তমান চেয়ারম্যান আব্দুল চৌকিদারের কাছে। কি যে দুদিন ধরে বেশি বৃষ্টিটা মনে হয় কিছু মাগো তুমি ওই রাস্তা অন্তন্তের মেশিনে ডিস্টার্ব হইব। অন্তন্তের কানে কিছু মুখতেন না, কোনো কথা তোমরা কানে দিও আন্দাই কোনো রাস্তাঘাট আর নেই। এরা রাস্তাঘাট আইলেন কোন? আমি তো ফলে দিলে ভুল করিয়া লেছে। ইয়ের রাস্তাঘাট কোন? ইয়ের তো হ্যাঁ গোড়া বেঁকে হ্যাঁ এই হ্যাঁকের মধ্যে দি মানুষ তো দূরের কথা, কোনো গরু ছাগল আলাদা আনি দিতে হবে না। হরুকে তুরৌকে মুরকে কক্করুক এই হ্যাঁকের মধ্যে আনি দিতে চাই আল্লাহ নামে স্লিপ গাড়ি হরি ঠ্যাং মানিয়া ও লেংড়াই লেংড়াই আনে আপনি আমার রাস্তাঘাটের কথা বলেন না, আপনারা আমার আল্লাহ হ্যাঁ 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 এর হ্যাঁ কাটলে কিছু একটা আছে। আপনারা আমার আল্লাহ ও তো ছোট ছোট খোলা মাছ স্কুলে যাওয়া বলে হাতে কি লঙ্গি লাগে একটা আলাদা গামছা হয়েছে, লঙ্গিটা খুললে গামছা কাছে রাস্তা হাতড়াই জীবনে হচ্ছে রাস্তা হাতড়াই আমার পার হয়। আর আমরা আমার এইসব রাস্তার রাস্তার কন্ডিশন ভালো আছে। আব্দুল চৌকিদার, জনাব আব্দুল চৌকিদার, আমাদের আলোচনায় যথেষ্ট পরিমিতিবোধ থাকবে। অনুষ্ঠানটি সরাসরি বিবিসিতে লাইভ হচ্ছে। ফিরছি একটি ছোট্ট বিরতির পর। চ্যানেলটি 364 এর সাথেই থাকুন। খোলা বারান্দায় চলো চলো চলে যায়, শুধু ডানে মন শুধু ডানে। সকাল বিকাল ব্যায়ামে মন প্রাণ যায়, সারা ক্লাসে মন শুধু যে ঘুমায়। দিনের শেষে সাদা খামে বন্ধন আমাদের অটুট, তুমি আমি আর সকল হ্যাঁ ভাই, শোকাজের ভয়ে ব্যথা ঘুম যায় যুগে একটি P64 প্রাইভেট প্রোডাক্ট। থাকার জন্য ধন্যবাদ। এই সিজনে আপনাদের ইউনিয়নে প্রবীণদের অনেক অভিযোগ আমাদের হাতে রয়েছে। প্রবীণদের এই অভিযোগ নিয়ে আমার সাথে ফোনে যুক্ত আছেন আপনাদের ইউনিয়নের একজন প্রবীণ নাগরিক ইদ্রিস হাওলাদার। ইদ্রিস হাওলাদার, চাচা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মা, শুনতে পাচ্ছি। জি চাচা, আপনাদের প্রধান সমস্যাটা যদি একটু সংক্ষেপে বলতেন।
বাবা আমরা তো বৃদ্ধ মানুষ, নদীর ওই পারে বাসা, তো চাকু দিয়ে পার হতে পারি না। তো আপনারা আমাদের জন্য কি করছেন বাবা? হারিলেন কেমনে? কাল দিয়ে হারি পারলেন, ভোট কি হারে দিছিলেন নি? ঠ্যাং সাবি করছিলাম, দেন ন দিছেন কারে? এই মেয়ারে দিছেন। কত কথা কইছে নির্বাচনের আগে, খালের বুদ্ধি ফুল করব, কালভার্ট করব, সেতু করব, করে ন হোসা বাস করতে কিন কাড়ি আনি জোড়া তাইলা দি কিয়া হাফাউকা বানাইছে। মানুষ তো দূরের কথা, পশু পাখিও ওনার হারে করে না। কি হচ্ছে আপনার কিরবিতে শুরু চৌকিদার আমরা আসবো। স্যার প্রবীণদের অভিযোগ সরাসরি আঙ্গুল আপনার দিকে। তাদের প্রধান সমস্যা এলাকার দুটি সাঁকো, দুটি ভাঙা, তাদের পার হতে খুব কষ্ট হয়। এই প্রবীণদের সমস্যা সমাধানে আপনি কি করেছেন? কি আপনি কি করেছেন? কি হচ্ছে আপনি কি করেছেন? অবস্থান করছে কিন্তু কি বাবা? মুসলিমদের মুসলিমটা শুনে না পান্ডা সাহেব খান খান কই আপনি উত্তরটা দিলেন। মুসলিমদের মুসলিমটা শুনে না? হ্যাঁ, ওই মসজিদের সামনে একটা বাউন্ডারি আছে, হিন্দি কি আর সুন্দর একটা কবরস্থান উদ্বোধন করে দিয়েছিল। একটা তো অলরেডি গেছে কবরে। এরপর তুই ঠাকুর শাসিয়ে সুন্দর মতো ঘুমাইতে পারেন, বয়স তো কম হয় না, কত জ্বালাই হিসাবে হিসাব বড় ইংলিশ মুম্বাই লাইন জানি জি, স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সামনে নির্বাচন, তো নতুন নির্বাচনকে নিয়ে কি ভাবছেন? যদি নির্বাচন ইতিহাস সম্পর্কে বলবেন। আপনাদের কাছে আমার মাত্র দুইটা ওয়াদা। গতবার এত করে কইছিলাম আন্ডার আরো ভোট দেন না, মনে বড় কষ্ট পাইছি। এবার বলে যাবো যদি আরো ভোটটা দেন। প্রথম নির্বাচনী ওয়াদা, 1 নম্বর পয়লা নম্বর দি নোয়াখালীর আই তুরত বিভাগ ঘোষণা করিলাম। কাইয়াতুন দরকার নাই, নোয়াখালীর রাজধানী ঘোষণা করিলাম। কি আর বাংলাদেশের রাজধানী ঢাকা নোয়াখালী থাকতে নোয়াখালীর রাজধানী। দ্বিতীয় যে ওয়াদা, আমনাগো বেকুতে এই ইউনিয়নে কতজন আছেন? আমরা 240 জন। কেন বেকিনে আই আল্লাহর নামে হিরি হিরি অস্ট্রেলিয়া লইলাম। কোন হরিয়া কোন এসেন্ট কিছু লাগবে না। নোয়াখালী টু অস্ট্রেলিয়া পর্যন্ত আই হাসুর প্রতিযোগিতার আয়োজন করব। আমরা দুবাইতে ভাইয়া গন্তব্য সামর্থ্য সোজা অস্ট্রেলিয়া চলে যাবে। কোনো ভিসা, কোনো পাসপোর্ট কিছু লাগবে না। কেউ ধরলে আর কথা বলবেন, আর কাছে চলে যাবে। জি জনাব, অসংখ্য ধন্যবাদ। তুমি মোর ইউনিয়নবাসীকে সুবাইয়া মারার যে পরিকল্পনা রয়েছে ওই মই বাস্তবায়ন করতে দেব না। মোর তুমি আলিস্তে কি আর জি বলুন। কি আর লোন ঠিক করে দাও। হ্যাঁ জি বলুন। নাম্বার 1, হ্যাঁ কি আর ওই গোরাঘাট ইউনিয়নের কি হবে? আরে নকল করছে কত বড় বেরো কি আর নোয়াখালীতে বড় হবে? মোর গোরাঘাট ইউনিয়নের কি হবে? নাম্বার 2, আর নকল করছে সব না খোলা পর্যন্ত কেউ ঘুরতে উঠবে না। বেঙ্গে আলে জায়গা যদি কেউ ঘন্টাটা হয় আসলে ফেললে উঠা এটা দেখতে মোর ব্যথা ঝামেলা এই ঘুমের কষ্ট যে মুক্ত ইউনিয়ন করে তোদের বদ্ধপরি করে ইনশাআল্লাহ। যে সময় একেবারে শেষ করলাম, নানা অভিযোগ, মতামত, সমালোচনা তো সম্ভব না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে P64 এর সাথেই থাকুন, কণ্ঠে ধারণ করুন, লেট আস বার্ন টু শাইন। ধন্যবাদ। খাদ্য মিলে আরে সাবান কোন সাবান দিয়ে হাত ধুয়ে দিবা আর বিদ্যা দিলাম সাবান আমার কেন কষ্ট নেই তো সাহানিও খাবার না হই নিয়ে রাস্তা খাওয়া রাস্তাটা হই নিয়ে না সকাল থেকে বৃষ্টি করে বিরাম নেই। আমার তো মনে হয় ঘোড়াঘাটের অবস্থা এখানেই হয়ে যাবে। তাই আমার তো বেশ লাগছে বৃষ্টিটা, অনেক পুরোনো দিনের কথা মনে পড়ছে। তাই নাকি? কি মনে পড়লো তোমার? অনেক কিছু। তোমাকে একটিবার দেখবো বলে আমার সেই অপেক্ষার কথা, মনের কথা, বলতে না পারার কষ্টের কথা, আর এমনি এক বৃষ্টির দিনে তোমাকে হঠাৎ হারিয়ে ফেলবার কথা। প্লিজ থামো, আমার খুব কান্না পায় কথাগুলো শুনলে। ভাষাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে
পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা জানালার পাশে তোমার দৃষ্টি বহুদূর শুনেছি গান তোমার কান্নার সাত সুর ও জানালার পাশে তোমার দৃষ্টি বহুদূর ছুঁয়েছে গান তোমার কান্নার সাত সুর মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই যাতনা দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই যাতনা দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি অনেক তো কথা হলো পুরনো স্মৃতি থেকে শুরু করে বিবাহ স্বপ্ন কিছুই নেই বাকি কিন্তু দুপুরের রান্নাটা কে করবে শুনি তুমি টিভি দেখো আমি রান্নাঘরে যাই জোর হুকুম ম্যাম রিমোটটা কোথায় রিমোট কই আহ একটু খুঁজেও দেখতে পারো না এমন বর্ষা শাখাতের পাতায় চোখ খুঁজে ফেলে একটু অবকাশ উদাসী মনে রূপ রস গন্ধের তোলা দিয়ে যেন মূর্ত হয়ে ওঠে আমাদের বিমূর্ত ভাবনা কালজয়ী চরিত্রগুলো যেন বারবার ঘুরে ফিরে আসে আমাদের মাঝে শুনতে পাচ্ছ সেই বাসি কৃষ্ণের বাঁশুরিতে যেন মায়াবী রাধার হাসি রাধা আর কৃষ্ণ মথুরার বনে নিরলা বিজনে মাথুর দুজনে এসে বর্ষার জলে জল হেলে ছলে মধুর ভালোবেসে রাধা আর কৃষ্ণ পার্বতী আর দেবদাস অপার্থিব ভালোবাসা যেন ঘিরে আছে এক রাস পার্বতী আর দেবদাস সময় না বুঝে তারে দূরে ঠেলে যারে হয়েছ দেশান্তর আপন হয়ে সেটা সরে গেছে পথ আর
ফেলেছে কলিকার ন্যায় যজ্ঞ প্রতিষ্ঠায় দেখো পঞ্চ পাণ্ডব এলো পেরিয়ে মহাকাল দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব ন্যায় যুদ্ধজয়ী মহাকাল দিয়ে পারি দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব এলো কুরুক্ষেত্র ছাড়ি বাড়ি বেড়ানো ভিড়ি ঝুড়ি করি অন্যায়তে করি ধীরকার আনবে আবার ন্যায় সত্য বুঝিয়ে কামরা দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডব মজার ব্যাপার কি যেন সারাটা দিন ঘরে বসে কাটালাম, অথচ মনটাকে এক মুহূর্তের জন্য বেঁধে রাখতে পারিনি। চঞ্চলা বৃষ্টি আমাদের নিয়ে গেছে কখনো সুদূর অতীতে, কখনো বা আগামীর দিনগুলোতে। এটা তো বৃষ্টি চিরচেনা আবেদন, সব কিছুর পরেও এক অজানা হাহাকার, কেমন যেন একটা ঘোর লাগা কষ্ট, সেই একা থাকার দিনগুলোর মতো। না থাক, আজ আর মন খারাপের কথা নয়, এখন তো আমাদের একলা থাকার দিন শেষ। যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব ওগো তোমার নিমন্ত্রণ সন্ধ্যা নামছে একটু একটু করে, পাখিরা ফিরছে ঘরে, দিন শেষে মায়াবী আলো আধারে ভরা চারপাশ। সুখের সময়গুলো দ্রুত, খুব দ্রুত ফুরায়। কেন? এই তো জীবন, এই ছোট ছোট আনন্দ মুহূর্তগুলোই জীবনের সঞ্চয়। যদিও সন্ধ্যা নামেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামায়। যদিও সঙ্গী নাহি অনন্ত অঙ্গনে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা।
প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে এখানে বসে এই উপস্থাপনা দেখতে দেখতে মনে পড়ছিল আমার 1985 সনের কথা। 1985 সনে আমার ফাউন্ডেশন ট্রেনিং চলাকালে এরকম একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছিলাম। উপস্থাপনায় আমার সাথে ছিলেন আমার ব্যাচমেট রিনি রেজা। রিনি রেজা ছিলেন ওই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একজন বিশিষ্ট অভিনেত্রী। আর সেখানে উপস্থাপনার সুযোগ পাওয়াটাই আমার জন্য ছিল একটা বিরাট ব্যাপার। এই উপস্থাপনার সুযোগ কিভাবে পেয়েছিলাম সেটাও বেশ উৎসাহব্যঞ্জক ঘটনা। আমি যখন ফাউন্ডেশন ট্রেনিংয়ে আসি 1985 সনে, এটা আমার চাকরি জীবনের দ্বিতীয় বছর। প্রথম বছরে আমি অন্য ট্রেনিং নিই, সার্ভেন্ট সেটেলমেন্ট ট্রেনিং নিই মূলত, এবং আমাদের মাঠে পদায়ন করা হয়। আমি পাবলিক স্পিকিংয়ে খুব ভীত ছিলাম, মানুষের সামনে কথা বলতে খুব ভয় পেতাম। গোপালগঞ্জে সহকারী কমিশনার হিসাবে কর্মরত থাকা অবস্থায়, এটা 1984 সনের মার্চ মাসের কথা। 26শে মার্চের অনুষ্ঠানে গোপালগঞ্জের নজরুল পাবলিক লাইব্রেরিতে একটি ওই স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তখন সেই অনুষ্ঠানে কি কারণে জেলা দর্শক মহোদয় যেতে পারেননি, অতিরিক্ত জেলা দর্শক মহোদয় গিয়েছিলেন, আর তিনি যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে তখন খুব একটা কর্মকর্তারা ছিলেন না, সংখ্যায় খুব কম ছিলেন। জেলা প্রশাসক একজন, অতিরিক্ত জেলা প্রশাসক একজন, সহকারী কমিশনার মাত্র 3 জন। যেহেতু স্বল্পসংখ্যক কর্মকর্তা, সে কারণে একেবারে নবীন কর্মকর্তা হলেও আমাদের বেশ ইয়ে ছিল আর কি, একটা স্ট্যাটাস ছিল। ওখানে যাওয়ার পরপরই উদ্যোক্তা একজন এসে আমার নাম ধাম ঠিক করে নিয়ে গেল, বললো যে আমাকে কিছু বক্তব্য রাখতে হবে। তো আমি তাকে না করলাম যে আমার বক্তব্য রাখার দরকার নেই, আমার নাম বলবেন না, আমি কিছু বলবো না। তা সত্ত্বেও দেখি যে আমার নাম ঘোষণা করতেছে। আমার নাম যেই ঘোষণা করতে গেছে, আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে উঠে চলে আসি। সেই অনুষ্ঠানেই আর ছিলাম না। পালিয়ে আসার মতো ঘটনা আর কি, যে পাবলিক স্পিকিংকে এত ভয় পেতাম। কেন এত ভয় পেতাম সেটারও কাহিনী আছে, পেছনের কাহিনী, সেটাতে আর যাচ্ছি না। এভাবেই চাকরি জীবনের প্রথম 1 বছর পার হয়েছিল। কোথাও কোনো কথা বলতে গেলেই হাঁটু কাঁপতো এবং ভয়ে পালাতাম। এই পিএটিসিতে আসার পর আমার সে ভয় ভাঙে মূলত এই ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। ক্লাস শেষে ধন্যবাদ জ্ঞাপনের একটা রেওয়াজ এখনো আছে। ধন্যবাদ জ্ঞাপন পালাক্রমে ঘুরে ঘুরে সবাইকে করতে হতো। ওর মধ্যে বাধ্যতামূলকভাবে ওই ধন্যবাদ জ্ঞাপনে পড়ে যায়, এবং সবাই যেহেতু বন্ধু বান্ধব হয়ে গেছে ততদিনে, তো একটু সাহসও পাই। তো এইভাবে ধন্যবাদ জ্ঞাপন দিয়ে যাত্রা শুরু। তারপর উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করি, সবাই বলল খুব ভালো হয়েছে। বিশেষ করে একদিন একটা বক্তৃতা অনুষ্ঠান হয়েছিল, উপস্থিত বক্তৃতা, যে ভালো কর্মকর্তা হওয়ার জন্য প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। তো আমি ছিলাম এটার পক্ষের বক্তা।
যে প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। তো এবং সেখানে জয়ী হয়ে গিয়েছিলাম যে প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। আমার এক সহকর্মী বন্ধু তিনি বলেছিলেন যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে প্রশিক্ষণের কোনো দরকার নাই, সুটকেস বেঁধে এখনই বাড়ি চলে যাবে, প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। তো এতে করে কনফিডেন্স বাড়ে এবং তারই ধারাবাহিকতায় বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং দলনেতা হয়ে যাই। তারপর গেস্ট নাইটে উপস্থাপনার সুযোগ পেয়ে যাই। ফাউন্ডেশন ট্রেনিংয়ে আমি যে মানুষটি ঢুকেছিলাম, বেরিয়ে গিয়েছিলাম সম্পূর্ণ একজন ভিন্ন মানুষ হয়ে। ফাউন্ডেশন ট্রেনিং আমাকে এমনভাবে প্রভাবিত করেছিল। এটা বেশভূষায় পরিবর্তন করেছিল, এটা আচার আচরণে পরিবর্তন করেছিল, এটা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করেছিল। আমাদের সময় অবশ্য অনেক মহারথীরা এখানে কর্মরত ছিলেন। রেক্টর ছিলেন একজন মহামানব ডক্টর শেখ মাকসুদ আলী, যিনি অতুলনীয়। এমডিএস হিসেবে কর্মরত যারা ছিলেন তারা সবাই লেজেন্ড সিভিল সার্ভিসে। ডক্টর আকবর আলী খান, ডক্টর এটিএম শামসুল হুদা, তাদেরকে সবাই চেনে। আর আরেকজন একটু অপরিচিত ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। সবাই অত্যন্ত জ্ঞানী ব্যক্তিরা ছিলেন। আমাদের কোর্স কোঅর্ডিনেটর ছিলেন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ তারেক, যিনি অর্থ সচিব হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। ফাউন্ডেশন ট্রেনিং ছিল আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। এবং ফাউন্ডেশন ট্রেনিংকালে যাদের সাথে বন্ধুত্ব হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব আজ পর্যন্ত অটুট আছে। তারা সারা জীবনের বন্ধু হয়ে গেছে। এরকম একটি ফাউন্ডেশন ট্রেনিং এর মধ্য দিয়ে তোমরা যাচ্ছ। আমি জানি না তোমাদেরকে কিভাবে প্রভাবিত করছে বা আমরা কতটুকু প্রভাব বিস্তার করতে পারছি তোমাদের জীবনে। তবে আমি মনে করি যে এখানে বিরাট সুযোগ রয়েছে। তুমি যদি নিজেকে গড়তে চাও, এটা জোর করে করানো যাবে না। এটা একটু নিজের মধ্য থেকে আসতে হবে। তোমাকে উদ্যোগী হতে হবে, জানার চেষ্টা থাকতে হবে, নিজেকে ডেভেলপ করার একটা প্রচেষ্টা থাকতে হবে। নিজেকে ডেভেলপ করার প্রচেষ্টা না থাকলে তোমরা সবাই অ্যাডাল্ট, তোমাদেরকে জোর করে কোনো কিছু শেখানো যাবে না। আমরা জোর করে একটাই করতে পারি, সেটা হলো বহিষ্কার করে দিতে পারি। তোমাদের একজনকে বহিষ্কার আমরা করেছি, আর শেখার বিষয়টা তোমাদের। আমরা এখানে নিমিত্ত মাত্র। আমি যে আমার ডেভেলপমেন্টের কথা বলেছি, এটা কেউ ওইভাবে আমাকে সরাসরি কেউ বলেনি তুমি এটা করো, এটা করো, এটা করো না। দেখে দেখে শিখেছি। এই ফাউন্ডেশন ট্রেনিং চলাকালে আমার কাছে মনে হলো যে আমি ওই সময় খুব সাহিত্যানুরাগী ছিলাম। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ আমার পড়া ছিল। কিন্তু এখানে আসার পর দেখলাম ইংরেজি সাহিত্যে আমার অনেক ঘাটতি আছে এবং আমার অনেক সহকর্মীরা ইংরেজি সাহিত্য বিশারদ। আমি দেখলাম এটা তো আমার বিরাট একটা ডেফিসিয়েন্সি, এটা আমাকে কাটাতে হবে। এখানে এসে জেন অস্টিনের নাম শুনলাম, এখানে এসে ইএম ফস্টারের নাম শুনলাম, আগাথা ক্রিস্টির নাম শুনলাম, যেটা আগে জানতামই না। আমি বাণিজ্যের ছাত্র, ওইদিকে খুব একটা ঘাটাঘাটি করা হয়নি। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও সাহিত্য জগতে খুব একটা বিচরণ করতো না, শিক্ষকেরাও না। তো এখানে দেখে মনে হলো যে আমাকে একটু ইংরেজি সাহিত্য সম্পর্কে জানতে হবে। আমি ইংরেজি সাহিত্য পড়া শুরু করলাম। এটা এখানে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়লাম এবং ফিরে যাওয়ার পরও সেটা ধরে রাখলাম। আমার সেই প্রিয়
গোপালগঞ্জের নজরুল লাইব্রেরি আমাকে অনেক হেল্প করেছে। সেই নজরুল লাইব্রেরি থেকে বই নিয়ে পড়া অব্যাহত রাখি, যার সূত্রপাত হয়েছিল এখান থেকে। বেশভূষায় সচেতন ছিলাম না, এখানে এসে অন্যদের দেখে সচেতন হলাম। বাকি নির্ধারিত পোশাক আছে, নির্ধারিত পোশাকের বাইরেও অন্যরা কীভাবে পড়ে সেটা দেখলাম যে there are some people who are smarter than me. ইংরেজি ভাষায়ও পারদর্শিতা তুলনামূলকভাবে কম ছিল ভার্বালি। আমরা বিসিএস পরীক্ষায় 300 মার্কের এসে লিখে একটা সাবজেক্ট ছিল 300 মার্কের এসে, সেটা দিয়ে পাশ করে এসেছিলাম। অতএব আমাদের সবারই বেসিক ইংলিশ ভালো ছিল আমাদের ব্যাচমেটদের, কিন্তু বলার সমস্যা ছিল। এখানে আসার পর সেই সমস্যা কেটে যায়, কারণ আমাদেরকে বাধ্য করা হয়েছিল ইংরেজিতে কথা বলার সর্বপ্রথম। ঠিক একইভাবে এখানে যে শরীরচর্চা এবং অন্যান্য যে বিষয়গুলো এখানে ইন্ট্রোডিউস করে, এগুলো মোটামুটি বহুকাল ধরে রেখেছিলাম, যেগুলো আগে কখনো করিনি। তো এভাবে ফাউন্ডেশন ট্রেনিং তোমাদেরকে শুধু কর্মজীবনেই যে শুধু সফল করে দেবে না তা নয়, তোমার ব্যক্তি জীবনে এটা বিরাট প্রভাব রয়েছে। তোমাকে একজন শুধু সুদক্ষ কর্মকর্তাই করবে না, তোমাকে একজন সুনাগরিক করবে এবং সফল মানুষে পরিণত করতে পারে। এখানে যে পারফরমেন্স যেটা হলো, এটাও বহুমাত্রিক। এখানে অনেকে আছে যারা আগে কিছু কিছু পারফর্ম করতো, অনেকদিন পারফর্ম করা হয় না, তারা তাদের সেই হারিয়ে যাওয়া বা মরচে পড়া প্রতিভাকে আবার একটু ঝালাই করে দিল। অনেকে আছে শখ আছে কিন্তু কোনোদিন পারফর্ম করা হয় নাই, তারা এখানে সুযোগ পেয়েছে সেই সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করার। আবার অনেকে আছে যারা পারফরমেন্স করতে পারে না আমার মতো, তো তারা অন্যভাবে এখানে অংশগ্রহণ করেছে, অর্গানাইজার হিসেবে, উপস্থাপক হিসেবে। এই যে অর্গানাইজ করার ক্যাপাসিটি, এটাও একটা উল্লেখযোগ্য ক্যাপাসিটি, যে কিভাবে একটা অনুষ্ঠানকে সফলভাবে আয়োজন করা যায়, এটাও একটা প্রশিক্ষণের বিষয়। এর বাইরে রয়েছে দৈনন্দিন যে একঘেয়েমিপূর্ণ বক্তৃতা, পড়াশোনা এবং অন্যান্য নিয়মকানুন, তার বাইরে গিয়ে একটু বৈচিত্র্য আনা, সব মিলিয়ে এটা একটা বহুমাত্রিক অনুষ্ঠান এবং এটা থেকে তোমাদের সবারই অনেক কি বলবো শেখার আছে, শিখেছ এবং উপভোগ করেছ। পারফরমেন্স দেখে তোমাদের রিয়াকশনও দেখছিলাম যে ইউ হ্যাভ বিন এনজয়িং ইট। সো চমৎকার এই পরিবেশনার জন্যে এবং যারা আয়োজন করেছে তাদেরকে এই আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা তোমাদের এই সৃজনশীলতা ধরে রাখবে এবং তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং ফাউন্ডেশন ট্রেনিং তোমাদের সকলের জীবন পাল্টে দিক, যেভাবে আমার পাল্টে দিয়েছিল, এই কামনা করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ টিভি। ধন্যবাদ
স্যার আপনার অসাধারণ অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে মাননীয় রেক্টর মহোদয়ের সাথে সকল অংশগ্রহণকারীর ছবি তোলার পর্ব। আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাননীয় রেক্টর ডক্টর এম আসলাম আলম, সম্মানিত এমডিএস বৃন্দ, সম্মানিত অনুষদ সদস্যবৃন্দ ও সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ ইসাহাক আলী, সভাপতি ম্যাচ কমিটি বি এবং শহীদ সভাপতি ম্যাচ কমিটি সি শাখা। আমরা ম্যাচ কমিটি বি শাখা এবং ম্যাচ কমিটি সি শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই নৌসভোজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মিউজিশিয়ান ভাইদের সবাইকে ধন্যবাদ এবং আপনারাও থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি প্রশিক্ষণার্থীদেরকে প্রথমে অনুরোধ জানাবো সেকশন ওয়াইজ যারা দুই সারিতে ক্যাফেটেরিয়া অভিমুখে অগ্রসর হবেন। প্রথমে সেকশন এফ, তারা যাবেন ক্যাফেটেরিয়া মল্লিকায়।